তো এবার রাজ্যের যা ধার, এই ধার কি কোনোদিন শোধ হবে? আর মানে সেন্টারেরও প্রচুর ধার আছে, তো সেন্টার যে আমাদের মানে টাকার সমুদ্রে ভাসিয়ে দেবে এরকম মনে হচ্ছে, আশ্বাস পাওয়া যাচ্ছে বিজেপি কর্মীদের থেকে, সেটা কি সম্ভব? আমি বলি, সায়েন্সটা বলি, এটা অনেকেই বোঝে না ব্যাপারটা। ধরুন আপনি গরিব, আজকে আপনি 5 টাকা ধার নেন, আপনি ব্যবসা করলেন, বড়লোক হলেন, আপনি ধার নেবেন 20 টাকা, কারণ ধার নেওয়ার ক্যাপাসিটি আছে। আপনি যদি 5 টাকার লোক হয়ে আপনি যদি 20 টাকা ধার নেন, তখন সেটা হলো গন্ডগোল। গত 10 বছরে, এবার সেন্ট্রালের ধার আর স্টেটের ধারের আমি একটা পার্থক্য বলি। সেন্ট্রাল গত 10 বছরে এয়ারপোর্টের সংখ্যা দ্বিগুণ করেছে, সেন্ট্রাল গত 10 বছরে হাইওয়ের সংখ্যা দ্বিগুণ করেছে, পোর্টের সংখ্যা দ্বিগুণ করেছে, রেলওয়ে ফ্রেট করিডোর বানাচ্ছে, বিভিন্ন রাজ্যে ছোট ছোট শহরে মেট্রো রেল তৈরি হচ্ছে, সেখানকার জিডিপি বাড়ছে, সেখানকার আয় বাড়ছে, তার সঙ্গে তার ধার বাড়ছে। কিন্তু ধারটা বাড়লে, ধরুন আগ্রাতে যখন মেট্রো রেল হলো, আগ্রায় তো মেট্রো রেল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দূরে জমির দাম বাড়লো, সেখানকার দুটো প্রপার্টি তৈরি হলো, সেখান থেকে ট্যাক্স হলো। তো আমার ধার যখন নিচ্ছি, আমার রিপে করার ক্ষমতা বাড়ছে। কলকাতা গত 15 বছরে, কলকাতাতেই আছে, কলকাতাটা বাড়েনি। কলকাতায় দমদম থেকে গড়িয়া, তারপর আর বাড়েনি কলকাতা। কেন? কলকাতায় আপনি মেট্রো রেল বাড়তে দেননি, নতুন একটা পোর্ট আনেননি, পুরোনো যে ইন্ডাস্ট্রিয়াল সিটি সেগুলো ঢুকছে, নতুন একটা এয়ারপোর্ট বানাতে দেননি আপনি, যেখানে সারা ভারতবর্ষে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এয়ারপোর্ট এক্সপানশন করতে দেননি। কলকাতা এয়ারপোর্ট সেই একটা মসজিদের জন্য সেকেন্ড রানওয়েটা তৈরি হচ্ছে না। আপনি যদি আপনার অ্যাসেট না বাড়ে এবং আপনার অ্যাসেটের দাম না বাড়ে, তাহলে আপনি ধার নিতে সমস্যা। ফলে আমার 2 লাখ থেকে 8 লাখ কোটি আমার ধার হয়ে গেছে, কিন্তু আমার কোনো অ্যাসেট বাড়েনি, আমার ইন্ডাস্ট্রি বাড়েনি, আমার কোনো নতুন কিছু আসেনি না। তাহলে এইখানে ধারটা সমস্যা। আগামীকাল যদি আমরা কিচ্ছু না করি, ধরুন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো, যে কিচ্ছু করলো না, শুধু একটা কাজ করলো, একটা কাজ, সেটা হলো কেন্দ্রীয় যে প্রজেক্টগুলো গত 15 বছরে অ্যাপ্রুভাল হয়েছে, সেগুলো গ্রিন সিগন্যাল দিয়ে দিল। কি কি গ্রিন সিগন্যাল? নর্থ বেঙ্গলে তিস্তা প্রজেক্ট, নর্থ বেঙ্গলে কোচবিহার এয়ারপোর্ট, নর্থ বেঙ্গলে চা বাগানটাকে ইয়েতে দিয়ে দেওয়া, আপনার ওই কি বলে, কোঅপারেটিভ এরিয়াতে তুলে দেওয়া, আস্তে আস্তে, যারা নাকি চালাতে পারছে না তাদের হাত থেকে নিয়ে। বালুরঘাট এয়ারপোর্ট, রায়গঞ্জে একটা এইমস, যেগুলো কেন্দ্র সরকার দিয়েছে, যেগুলো রাজ্য সরকার করতে দেয়নি, আমি তার কথা বলছি, তার বাইরে আমি যাচ্ছি না। এরপর ধরুন বিভিন্ন হাইওয়ে, যেমন ধরুন মোরগ্রাম থেকে মেচোগ্রাম ভায়া পানাগড়, আরামবাগ, ঘাটাল, 3,000 কোটি টাকা ফেরত চলে গেছে এডিবির এই প্রজেক্টটা। দুটো ডেডিকেটেড ফ্রেট করিডোর, দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তিনটে ডেডিকেটেড ফ্রেট করিডোর, দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর। তার সঙ্গে আপনার ওয়াটারওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে 1, NW1, সেখানে রিভার পোর্ট। কেন্দ্র সরকার করবে, আমরা কিছু করবো না, আমার সাথে জমিটা দিয়ে দেবো, যে আপনি নিন, আপনি কাজ করুন, আর কিছু করবো না আমরা। তারা কাজ করে বেরিয়ে চলে যাবে। তাতে ওই সিমেন্ট স্টিলে যা খরচ হবে, তাদের সাব কন্ট্রাক্টররা যে কটা লোককে মায়না দেবে, সেই কটা লোক বাজারে গিয়ে যে টাকা আলু পটল কিনবে বা অন্যান্য আসবাবপত্র কিনবে বা বই কিনবে, তাদের ছেলেমেয়ে স্কুলে পড়বে, তাদের ছেলেমেয়ে প্রাইভেট, এইখান থেকে যে টাকা আয় হবে আমাদের রাজ্যের, এখান থেকে যে টাকা আয় হবে, সেই আয়ের জন্য আপনি আগামী দিনে ফুল টাইম টিচার রিক্রুট করতে পারবেন, যেটা আসাম পাচ্ছে, উড়িষ্যা পাচ্ছে, ত্রিপুরা পাচ্ছে। আপনি ফুল টাইম ডাক্তার রিক্রুট করতে পারবেন, যেটা আসাম পাচ্ছে, ত্রিপুরা পাচ্ছে, উড়িষ্যা পাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে আয়টা এমনি এমনি বেড়ে যাবে। এরপর তো রাজ্য সরকার যদি, মানে রাজ্য সরকার ইনিশিয়েটিভ নেয়, তাহলে তো এটা আরো বেড়ে যাবে। আমি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, আমি রাজ্য সরকারকে ঢুকতেই বলছি না। আয়লা প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি স্টেট গভর্নমেন্টের ইয়েতে গিয়ে দেখবেন 75% টাকা ফেরত চলে গেছে, 99% ফেরত চলে গেছে, যেটা আপনাকে বললাম। এখনো পর্যন্ত আমাদের হিউজ জল, আমাদের বেঙ্গল কোথায় ছিল? সারা পৃথিবীর 33%, আমরা বলছি না, হার্ভার্ড বলছে 33% জিডিপি ছিল ভারত। ভারতের সবচেয়ে বেশি পয়সা কোথায় ছিল? বেঙ্গলে। যে জন্য ডাচ, আপনি এই কিছুদিন আগে একটা বই আমি পড়লাম, নামটা মনে পড়ছে না, ডাচেদের যে সাম্রাজ্য তৈরি হয়েছে, সেটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তৈরি হয়েছে। তাদের অফিস কোথায় ছিল? চুচুড়ানা, চন্দননগর কোথায় ছিল। পর্তুগিজ, আর্মেনিয়াম, মার্কিন, ব্রিটিশ, সবাই তাদের হেড অফিস এসে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কেন খুলতো? এখানে খুলতো তার কারণ হচ্ছে যে পয়সাটা এখানে ছিল। এবার শুধু মুর্শিদাবাদে, যেটা আজকে সবচেয়ে গরিব জেলা, শুধু মুর্শিদাবাদে ব্যাংকিং করে ওরা পৃথিবীর 15% টাকা ওরা মানে ইয়ে করতো, মানে ট্রানজাকশন করতো। আচ্ছা, ব্যাংকিং হাব ছিল বেঙ্গল, ব্যাংকিং, জাহাজ,
আমেরিকাকে জাহাজ বানানো শিখিয়েছে কে জানেন? রামদুলাল দে সরকার একজন বাঙালি। আমেরিকাকে জাহাজ বানানো শিখিয়েছে। টেক্সটাইলের হাত ছিল এখানে, ইংরেজরা এসে সর্বনাশ করে দিয়েছে। ঘটনা হচ্ছে এডুকেশনের হাত ছিল বেঙ্গল। বেঙ্গলে কালকে ওই সুধাংশু ত্রিবেদী বলেছেন 1 লক্ষ স্কুল ছিল নবজাগরণের আগে। এই যে আমাদের একটা গুল মানে না যে নবজাগরণের পর নাকি আমরা ভদ্রলোক হয়েছি, নবজাগরণ পরে আমরা কেরানি হয়ে গেছি। নবজাগরণের আগে আমরা একটা এন্টারপ্রাইজিং যাচ্ছিলাম, নবজাগরণ আমাদের কেরানি বানিয়ে দিয়েছে। সেটাকে বামপন্থীরা এরকম তুলে ধরে যে নবজাগরণের পর নাকি আমাদের প্রচুর। নবজাগরণের আগে 1 লক্ষ স্কুল ছিল। রানী ভবানী এবং কয়েকশো স্কুলকে ফান্ডিং করতেন রানী ভবানী এবং রাজা কৃষ্ণচন্দ্র, রাজা নবকান্ত দেব। এরা কয়েকশো স্কুলকে এরা ফান্ডিং করতেন। এবং এই টিচাররা কিন্তু কেউ মানে সবাই ব্রাহ্মণ ছিল না, এটা একটা ভুল কথা যে সবাই টিকি বলা ব্রাহ্মণ। ন, এ 40% ছিল শুধুমাত্র বামুন আর কায়েত। বাকি 60% টিচার তারা ছিল কৈবর্ত, তারা ছিল বাগদি, তিরি। এদের হাতে প্রচুর পয়সা ছিল। আপনি যদি বেঙ্গলের ইতিহাস দেখেন, বেঙ্গলের টাকা পয়সা কাদের ছিল? বেঙ্গলে জাতপাত নেই কেন, বেঙ্গলে পয়সা ছিল কিন্তু এদের কাছে। কাদের কাছে ছিল? শিবেদের কাছে টাকা ছিল, কাছের কাছে টাকা ছিল, ইয়েদের কাছে টাকা, গুইনদের কাছে টাকা ছিল, মল্লিকদের কাছে। এই যাদবপুর ইউনিভার্সিটি পুরোটা মল্লিকদের জমি। রানী রাসমণি দক্ষিণেশ্বর দিয়েছেন। আচ্ছা, আমরা এত স্বার্থপর জাত, হেমচন্দ্র লস্করের একটা স্ট্যাচু পর্যন্ত আজকে সল্টলেকে নেই। এটা বিধাননগরের জায়গায় হেমনগর হওয়া উচিত ছিল, হেমবাবুর জায়গা বিধাননগর করে দিয়েছি আমরা। ঠিক আছে, এদের হাতে টাকাটা ছিল। আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কি করলাম, এটাকে পুরো একটা সোশ্যালিস্ট কান্ট্রি বানিয়ে দিলাম। এই লোকগুলো সব ব্যবসার ছেড়ে বসে গেল, আমরা এখন বিদেশ থেকে পুঁজি আনছি। আরে পুঁজি তো আমাদের ছিল, আমরা আমাদের লোককে ভিখারি বানিয়ে দিয়ে আমরা এখন বিদেশে যাচ্ছি। যদিও পুঁজি আনতে আমেরিকা রাষ্ট্রে। আর যে লোকগুলো আমাদের যাদের হাতে পয়সা ছিল, এই ধরুন মতিশীল এটসেট্রা, যাদের হাতে পয়সা ছিল, ঠিক আছে, তারা সরস্বতী প্রেস ছিল ইয়ের নামে কি যেন, অরুণ গুহ। তো এর প্রচুর। বিদ্যাসাগর কি, বিদ্যাসাগর দান করতেন কি করে? প্রেসের ব্যবসা ছিল বিদ্যাসাগরের। বিদ্যাসাগর বিশাল টাকার মালিক ছিলেন, প্রেসের ব্যবসা ছিল ওনার। রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের জাহাজের ব্যবসা ছিল এনাদের। এদের সব বড় বড় বিজনেস ফ্যামিলি এরা। আমরা সেখান থেকে হয়ে গেলাম কেরানি। যে জন্য বঙ্কিমচন্দ্র ওই বাবুতে লিখেছেন না, বাবু মানে ওই কেরানি আর কি। ওই সময় থেকে এই বাবুগিরি শুরু হয়েছে। আর আমরা সেটাকে বড় করে দেখাই যে আমাদের ইয়ে আর কি।